নিজানা আলতো করে মাথা নাড়ল। দিয়া 2 হাত বাড়িয়ে দিতেই নিজানা তাকে কোলে তুলে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। দরজার কাছে আসতেই মুখোমুখি হলো কলরবের। সম্ভবত সে নিজানাকেই খুঁজছিল। কলরব হাতের ফোনটা নিজানার দিকে এগিয়ে দিয়ে দিয়ার দিকে চাইল। কৃত্রিম বিস্ময় ফুটিয়ে বলল, বে, আমার বারবি ডলটার কি হয়েছে? কমলার মতো মিষ্টি গালগুলো তো দেখছি টমেটোর মতো লাল হয়ে গেছে। দিয়া অভিমানী কণ্ঠে জানালো, জিয়া রাগ করেছে চাচু, খুব 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 বেশি রাগ করেছে। কলরব হাসি মুখে দিয়াকে নিজের কোলে টেনে নিল। তাকে ভোলাতে নানান কথা শুরু করলো। নিজানা ফোনটা কানে ঠেকিয়ে ধীর স্থির স্বরে বলল। হ্যাঁ মাম্মি। ওপাশ থেকে আন্তাসার উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, বেবি, আমাকে এখন থেকে ফোন করার চেষ্টা করিস। ফোন ধরছো না কেন? বাধ্য হয়ে শেষমেশ কলরবকে কল করতে হলো। বাইরে ছিলাম, কিছু বলবে? আন্তাউসা ওপাশ থেকে খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। মেয়ের মনে আকাশে যে এখনো ঘন মেঘ জমে আছে তা বুঝতে তার বাকি রইল না। কোমল কণ্ঠেই শুধালেন, শুনলাম তোমার নাকি জ্বর এসেছিল, এখন কি শরীরটা খারাপ? সংক্ষিপ্ত উত্তর নিজানার। হ্যাঁ। সে কি ওষুধ খেয়েছো তো? আচ্ছা, একটা কাজ করো, তুমি না হয় কয়েকদিনের জন্য আমার কাছে চলে এসো। আমি কলরবকে বলে দিচ্ছি, ও তোমাকে নিয়ে আসবে। নিজানা কিঞ্চিত বিরক্তি নিয়ে বলল, আমি এই মুহূর্তে কোথাও যেতে চাই না। আর কিছু বলবে? দিয়ার সাথে কথা বলার ফাঁকি কলরব একবার মুখ তুলে নিজানার দিকে তাকালো। আন্তাসা ওপাশ থেকে অনুনয়ের সুরে বললেন, দেখো বেবি, আমি জানি তুমি আমার ওপর ভীষণ রেগে আছো, কিন্তু আমি তো তোমাকে বুঝিয়ে বলেছি। মাম্মি সরি বলছে না। আর কতদিন এভাবে আড়ি করে থাকবে? নিজানা বিস্ময়ে হাসল। সরি। একটা দুঃখ প্রকাশে কি সব কিছু আগের মতো হয়ে যায় মাম্মি? একটা কাছের পাত্র ভেঙে গুঁড়ো করে ফেলার পর কি সরি বললে তা আবার কখনো জোড়া লাগে? বেবি, আন্তাসা কিছু বলতে চাইলেন, নিজানা মাঝপথেই থামিয়ে দিল। আমি ঠিক আছি মাম্মি। আমাকে এখন দিয়াকে গোসল করাতে হবে। রাখছি। আর কলরবকে ফোন করো না। আমার দরকার হলে আমি তোমাকে কল করব। আন্তাসার কথা শেষ হওয়ার আগেই নিজানা কলটা কেটে দিল। নিজানা তাকাতেই কলরব দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। নিজানা এগিয়ে গিয়ে ফোনটা কলরবের পাশে রেখে শান্ত গলায় বলল, দিয়া শোনা, তুমি চাচুর সাথে একটু গল্প করো। আমি তোমার জন্য সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি, কেমন? দিয়া লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ল। নিজানা মনে মনে স্বস্তি পেল এই ভেবে যে অন্তত দিয়ার কান্নাটা থেমেছে। কলরবের চপল আর সংলগ্ন কথাবার্তা আজ প্রথমবার কোনো উপকারে এলো। দিয়াকে এখন হাসি মুখে কথা বলতে দেখে নিজানার বিষণ্ণ মনে একচালতে প্রশান্তি নেমে এলো। মেঝেতে পা ছড়িয়ে আয়েশ করে বসেছে কলরব। কোলে দিয়া, কলরবের হাতে ধরা তার গিটার। নিজানা পাশে বসে মুগ্ধ হয়ে দেখছে ওদের খুনসুটি। কলরব যখনই দিয়ার ছোট্ট হাতটা ধরে গিটারের তারে মৃদু টোকা দিচ্ছে, অমনি ঝংকারে কেঁপে উঠছে চারপাশ। সেই সুরের মূর্ছনায় দিয়া কে যে খুশি, সে কিলকিল করে হেসে উঠছে। ঠিক সেই মুহূর্তেই ঘরে পা রাখলো দিব্য। মাত্রই বাড়ি ফিরেছে ওরা। মৌরিতা আর কায়েফের কাছ থেকে দিয়ার অভিমানের কথা শুনেই বুকটা দুরুদুরু করছিল ওর। কিন্তু ঘরের ভেতরের এই নির্মল দৃশ্য একরাশ স্বস্তি নেমে এলো তার হৃদয়ে। নিজানাই প্রথম দিব্যকে দেখতে পেল। সে দিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ওই তো তোমার পাপ্পা চলে এসেছে, দেখলে তো? এতক্ষণ মিছিমিছি কত কান্না করলে তুমি। দিব্যকে দেখা মাত্রই দিয়ার হাসি মুখটায় মুহূর্তেই মেঘলা হয়ে গেল। অভিমানী মেয়েটা গাল ফুলিয়ে বুক বরাবর হাত ভাঁজ করে বসে রইল। দিয়ার এমন গম্ভীর্য দেখে কলরব ঠোঁট টিপে হাসছে। দিব্য নিজেকে বড্ড অসহায় বোধ করলো। কলরব টিপুনি কেটে বলল, এই নাও তোমার জীবন্ত বোমা। এতক্ষণ কোনো মতে সামলে রেখেছিলাম, এবার যদি ব্লাস্ট হয় তবে আমার কোনো দায় নেই। দিব্য দিয়ার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো। দিয়া ঝট করে মুখ ঘুরিয়ে নিল। দিব্য আদুরে স্বরে বলল, কি হয়েছে আমার সোনা মাম্মাটার? মন খারাপ করেছিল বুঝি? কান্না করছিলে? মুখটা কেমন শুকিয়ে ছোট হয়ে গেছে। দিব্যকে কোলে তুলে নিতে হাত বাড়াতেই দিয়া বসা থেকে উঠে পড়ল। বেশ খানিকটা দূরে সরে গিয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালো। কলরব তখন গিটার হাতে উঠে দাঁড়িয়েছে। দিব্যর নজর গিটারটার দিকে পড়তেই অবাক হয়ে পড়ল। তুই আবার গিটার কিনেছিস? কবে কিনলে? আব্বু যদি কোনোভাবে জানতে পারে তবে কি হবে একবার ভেবে দেখেছিস? কলরব কোনো কথা না বলে গিটারটা অত্যন্ত সন্তর্পণের সাথে আলমারির আড়ালে লুকিয়ে রাখলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল,
ওনার সমস্যাটা ঠিক কোথায়? আমি কি ওনার টাকা দিয়ে গিটার কিনেছি? সবসময় এই ফালতু ঝামেলাগুলো কেন করেন জানি না। আর কতদিন নিজের সিদ্ধান্তগুলো আমার উপর চাপিয়ে দেবেন তিনি? দিব্য ভাইয়ের দিকে তাকিয়ে শুধু ভাবলো, এই ছেলেটাকে নিয়ে এসে কি করবে। এই নিয়ে 5 নম্বর গিটার এটা। আগের 4টা গিটার আরশাদ তালুকদার নিজ হাতেই ভেঙে চুরমার করেছেন। তবুও কলরবের জেদ কমে না। কোথা থেকে যেন টাকা জোগাড় করে আবারও একটা নতুন যন্ত্র নিয়ে হাজির হয়। তারপর আবার ধরা পড়ে। দিব্য কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, টাকা পেলে কোথায়? এবার কি বিক্রি করে এটা কিনেছিস? কল্লব নিস্পৃহ ভঙ্গিতেই জবাব দিল। আমার একটা কিডনি। কল্লবের কণ্ঠে লেশমাত্র অনুশোচনা নেই, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা। তার উত্তর শুনে নিজানা বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। দিব্যের ধৈর্যের বাঁধ এবার আলগা হতে শুরু করেছে, কিন্তু মেয়ের সামনে দাঁড়িয়ে সে তর্ক জড়িয়ে সময় নষ্ট করতে চায় না। ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করল নবনী। ঘরের থমথমে পরিবেশ দেখে তার কপালে সামান্য চিন্তার ভাঁজ পড়ল। দিব্য নিজেকে সংবরণ করে কঠিন গলায় বলল, তোর সাথে অযথা বাক্য বিনিময় করার সময় এখন আমার নেই। তবে একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যথেষ্ট বড় হয়েছিস। এই ছেলে মানুষের উড়নচণ্ডীর স্বভাব এখন আর তোকে মানায় না। এসব গিটার বাজানো আর গান বাজনা দিয়ে কখনো জীবন চলে না। এটা কোনো ক্যারিয়ার হতে পারে না। কল্লব দ্রুত মাথা নেড়ে সায় দিল, যেন সে দিব্যের প্রতিটি শব্দের সাথে একমত। অথচ তার চাউনি বলে দিচ্ছে দিব্যের উপদেশগুলো তার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে অনায়াসে বেরিয়ে যাচ্ছে। দিব্য দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেকে বশ করা বা বোঝানো কার সাধ্য? শত শতবার একই কথা বলেও যেখানে কোনো লাভ হয়নি, সেখানে নতুন করে আশা করাটাও বৃথা। সে নিজে থেকেই বুঝতে চায় না। তাকে পৃথিবীর উল্টে দিলেও বোঝানো সম্ভব না। পরিস্থিতি দেখে নবনী মনে হলো ছোটোখাটো কোনো ঝড় হয়ে গেছে। সে কোমল স্বরেই শুধালো, আপনি ওর সাথে এইভাবে কেন কথা বলছেন? ভাইয়া তুমি আবার কি করেছো? দিব্য বিরক্ত হলো, তপ্ত গলায় বলল, এসে গেছে ভাইয়ার মায়ের পেটের ভাবি। আগে তো কেবল আম্মুই ওকে মাথায় তুলে রাখতো, তারপর মৌনিতে যুক্ত হলো। এখন আবার তুমিও শুরু করলে। তোমাদের সমস্যাটা কি বলো তো? তোমরা কি ওকে কোনোদিন মানুষ হতে দেবে না? নবনী হতবাক হয়ে রইল। সে কেবল সাধারণ একটা প্রশ্নই তো করেছিল, তাতে এত চটে যাওয়ার কি আছে? তার মতে সবসময় শাসন আর রক্তচক্ষু নিয়ে মানুষকে সঠিক পথে আনা যায় না। তবুও তর্কের খাতিরে সে আর কোনো কথা বাড়ালো না। চুপচাপ সরে গিয়ে দিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। দিয়া তখনও গাল ফুলিয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নবনী অত্যন্ত মায়াবী গলায় ডাকলো, দিয়া শোনো, আমার কি হয়েছে মাম্মা? তুমি কি মাম্মার সাথেও কথা বলবে না? দিয়ার মন খারাপ কাটতেই চাইছে না। সে ছোট ছোট হাত দুটো বুকের উপরে শক্ত করে ভাঁজ করে বলল, নো নেভার, দিয়ে এখন অনেক অ্যাংরি। নবনী অসহায় চোখে দিব্যের দিকে তাকালো। পরিস্থিতি সামাল দিতেই দিব্য কাছে গিয়ে নরম স্বরে বলল, পাপা বুঝতে পারছে দিয়া অনেক রেগে আছে, কিন্তু দিয়া কি জানে পাপা তার জন্য এক চকলেট আর সুন্দর সব খেলা নিয়ে এসছে। দিয়া তাতেও টলল না। মুখটা আরও একটু কুঁচকে বলল, চায় না, দিয়ার কিচ্ছু যায় না, ও কিচ্ছু নিবে না। অগত্যা দিব্য দিয়ার সামনে হাঁটু মুড়ে বসে রইল। মেয়ের ছোট্ট একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তালুর উপরে আলতো করে চুমু খেল। তারপর অনুতপ্ত কণ্ঠেই বলল, আচ্ছা মা, পাপা খুব বড় ভুল করে ফেলেছে। পাপা মন থেকে সরি বলেছে। দিয়া কি এবারের মতো পাপাকে একটু ক্ষমা করবে না? বিনিময়ে দিয়া যা পানিশমেন্ট দেবে পাপা মাথা পেতে নেবে। দিয়া কিছুক্ষণ বড় বড় চোখে দিব্য আর নবনীকে পরখ করলো। তারপর গালে হাত দিয়ে খুব গুরুত্বের সাথে কিছু একটা ভাবলো। খানিক বাদেই সে গম্ভীর মুখে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে পাপ্পা কান ধরো। মাম্মা তুমিও ধরো, তুমিও খুব দুষ্টু হয়ে গেছো। দিয়া আজ তোমাদের দুজনকেই পানিশমেন্ট দিবে। উপস্থিত কলরব এই দৃশ্য দেখে শব্দহীন হাসল। নবনী কিছুটা দ্বিধা নিয়ে দিব্যের দিকে তাকাতেই দেখল দিব্যের মধ্যে কোনো দ্বিধা নেই। সে ইতোমধ্যেই নিজের দুই কানে হাত দিয়ে অপরাধী সেজে বসে আছে। নবনীও তার দেখা দেখি নিজের কান ছুঁল। পাশে দাঁড়িয়ে থাকা নিজানার খুব হাসি পেল, কিন্তু সে অতি কষ্টেই হাসি চেপে রাখল। দিয়া বলল, পাপ্পা এবার উঠবস করো, আর মাম্মা তুমি বলো সরি, আর কখনো এমন হবে না। নবনী অসহায় চোখে দিব্যের দিকে চাইল। মানুষটা কি সত্যিই এখন কান ধরে উঠবস করবে? কলরব শব্দ করে হেসে ফেলল। দিব্য সেদিকে একবার চেয়ে বলল, মাম্মা চলো না, আমরা
নিজের ঘরে গিয়ে পানিশমেন্টটা শেষ করি। এটা তো চাচুর ঘর, অন্যের ঘরে বেশিক্ষণ থাকা মোটেও ভালো না। সরি সোনা, আর হবে না এমন। চলো এবার ঘরে যাই। কল্লব ফোন কাটলো। কেন? ঘরে কেন? যা হওয়ার এখানেই হোক, আমরাও একটু দেখি। দিব্য কল্লবের দিকে আগুন দৃষ্টিতে তাকাতেই সে হাসলো। নবনী দ্রুত দিয়াকে কোলে তুলে নিয়ে ঘরের বাইরে পা বাড়ালো। দিব্য আর কথা না বাড়িয়ে তাদের অনুসরণ করলো। নিজানা কুঞ্চিত ভ্রুতে কলরবকে দেখছিল। কলরব ভ্রু নাচিয়ে তাকে বিদ্রুপ করলো। নিজানা একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারির দিকে এগোলো। এখনও তার গোসল করা হয়ে ওঠেনি। বেশ কিছুক্ষণ পর সে যখন ওয়াশরুম থেকে বের হলো, দেখলো কলরব ফোনে কারোর সাথে জোরালো গলায় কথা বলছে। তার কণ্ঠস্বর রাগান্বিত। নিজানা কেবল শেষ বাক্যটাই শুনতে পেল। আমি বললাম না জাহান্নামে যা। আমি ওর ছায়াও মারাতে চাই না। মুখ দেখা তো দূরের কথা, তুই আর কিছু বললে তোর মুখও দেখবো না। ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে কলরব পেছন ফিরতেই দেখলো নিজানা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে। নিজানা আর চোখে কলরবকে দেখলো। সবার সাথেই এমন রুক্ষ আচরণ করে? আগে তো এমনটা ছিল না। কিছুটা উগ্র মেজাজের হলেও প্রাণ খোলা ছিল। ঠাট্টা তামাশা করতে ভালোবাসতো। কাউকে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা কি মানুষকে হাসতে ভুলিয়ে দেয়? নিজানা এইসব ৭-৫ ভেবে হেয়ার ড্রায়ারটা চালু করার চেষ্টা করলো, কিন্তু যন্ত্রটা এক চালুই হলো না। ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার বড় করে কাজ না হয় মেজাজ হারিয়ে ড্রায়ারটার ওপরে সজোরে একটা চড় বসালো সে। কলরব পাশ থেকে ধমক দিয়ে উঠল। ওটাকে কি তোর টিভি রিমোট মনে হয়েছে যে একটা চড় মারলেই ঠিক হয়ে যাবে? অবশ্য তোরা কি আমাদের মতো গরিবই কাজ করিস নাকি? তোর বাপ তো। কলরবের কথা শেষ হওয়ার আগেই নিজানা তর্জনী উঁচিয়ে শাসালো। খবরদার আমার আব্বুকে নিয়ে একটা বাজে কথা বলবে না। এটা কাজ করছে না তো আমি কি করব? তোমার জিনিস তোমার মতোই জঘন্য। কলরব তড়িৎ বেগে এগিয়ে এসে ড্রায়ারটা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলল। দে, আমার জিনিস আমাকে ফেরত দে। একদম ছবি না এটা। নিজানা হাত সরিয়ে নিয়ে বলল। দেবো না। কি করবে তুমি? শুরু হলো দুজনের মধ্যে টানাটানি। কলরব এক হাতে নিজানার একটা হাতের কবজি তার পিঠের দিকে মুচড়ে ধরে অন্য হাতে ড্রায়ারটা নেওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই হুট করে ড্রায়ারটা চালু হয়ে গেল। বাতাসের ঝাপটা নিজানার মুখে লাগতেই সে দ্রুত ভীষণ চমকে উঠল। আতঙ্কে হাত থেকে ড্রায়ারটা ছেড়ে দিয়ে সে তাল সামলাতে না পেরে সরাসরি কলরবের বুকের উপরে আছড়ে পড়ল। ভয়ে এক হাতে কলরবের শার্টের কলারটা খামচে ধরল। অপ্রত্যাশিত এই ধাক্কায় কলরব 2 পা পিছিয়ে গেল। মুহূর্তেই এক অদ্ভুত অনুভূতি তার শির দ্বারা বেয়ে নেমে গেল। বুকের ভেতরটা অজানা এক স্পন্দনে ধপ করে উঠল। নিজানা তখনও চোখ বন্ধ করে কলরবের বুকে মুখ গুজে আছে। তার তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া কলরব স্পষ্ট অনুভব করতে পারছে। হেয়ার ড্রায়ারটা কলরব এক হাতেই ধরে নিয়েছে। নিজেকে সামনে নিয়ে কণ্ঠস্বরে কিছুটা ব্যঙ্গ মিশিয়ে বলল। দুনিয়াটা এখনো উল্টে যায়নি আর তুইও বেঁচে আছিস। সমস্যাটা কি তোমার বেবি? শেষের শব্দটি সে ঠিক আন্তাসার ঢঙেই টেনের উচ্চারণ করল। নিজানা তড়িঘড়ি করে মাথা তুলে তাকালো। কলরব কুঞ্চিত ভ্রুতে তার দিকে তাকিয়ে আছে। নিজানা চরম বিরক্তিতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল। হাত ছাড়ো বাদর কোথাকার। আর খবরদার ওই নামে আমাকে কখনো ডাকবে না। কলরবের হাতটা ছেড়ে দেয় না, বরং হাতের কবজিটা এবার আরও শক্ত করে চেপে ধরে। নিজানা যন্ত্রণায় কুঁকড়ে গেলেও চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। কলরব দাঁতে দাঁত চেপে গভীর কণ্ঠে শুধায়। বাদর বললি আমাকে? আমি বাদর? বেশ করেছি বলেছি, 1000 বার বলবো। ব্যথা পাচ্ছি আমি। হাত ছাড়ো কলরব। তাতে আমার কি? আগে সরি বল, তবেই ছাড়া পাবি। নিষ্ঠুরতারও একটা সীমা থাকা উচিত। তেড়ামিরো? আমাকে তারা বলছো? নিজানা বিস্ময়ে চোখ বড় বড় করল। মুহূর্তেই দুজনের চাউনি একে অপরের উপরে স্থির হলো। নিজানা আজ নেভি ব্লু রঙের একটি শর্ট কুর্তি পরেছে। অন্য সে সচরাচর পরে না। গায়ের উজ্জ্বল ফর্সা রঙে গাঢ় নীলটা যেন অদ্ভুত এক দ্যুতি ছড়াচ্ছে। ধোয়া ভেজা চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে কুর্তির কাঁধে। গলার ভাঁজে জমে থাকা পানির কণাগুলো চিকচিক করছে। চশমাটা না পরায় অন্যরকম লাগছে। মুখশ্রীতে এক স্নিগ্ধ শুভ্রতা ভর করেছে। রাগ কিংবা যন্ত্রণায় ফর্সা মুখটা হালকা রক্তিম বর্ণ ধারণ করেছে। কলরব হঠাৎ করেই ঝটকা দিয়ে হাতটা ছেড়ে দিল। হেয়ার ড্রায়ারটা এক প্রকার নিজানার হাতে গুজে দিয়েই সে আলমারি থেকে নিজের পোশাক বের করে তড়িঘড়ি ওয়াশরুমে ঢুকে পড়ল। নিজানা সেখানে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল।
কলরবের আচমকা এইভাবে চলে যাওয়া সে ঠিক বুঝে উঠতে পারল না। হাতের কবজিটার দিকে তাকাতেই দেখলো আঙ্গুলের চাপে জায়গাটা টকটকে লাল হয়ে আছে। ব্যথায় জায়গাটা আলতো করে ছুঁয়ে তার মেজাজ আরও খারাপ হলো। জঘন্য ছেলেটা, একটা আস্ত শয়তান। দিব্য তালুকদারকে কান ধরে উঠবস করতে দেখবে এটা নবনী বিশ্বাসই করতে পারছে না। সাথে দিব্যের চুপসে যাওয়া মুখটা দেখে মায়া হচ্ছে। দিয়া খাটের উপরে দাঁড়িয়ে আছে, দিব্য ওর সামনে দাঁড়ানো। ঘরে আসার পর দিয়াকে এসে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সম্ভব হচ্ছে না। নবনীর কেমন যেন লজ্জা লাগছে, ঘর থেকে চলে যেতে মন চাইছে। ওর কি চলে যাওয়া ঠিক হবে? নিশ্চয়ই এটাই ঠিক হবে, নয়তো পরে দেখা যাবে লোকটা বলবে, নবনী তোমার ম্যানার্স কোথায়? আমি কান উঠবস করছি আর তুমি দেখছো? তোমার কি চলে যাওয়া উচিত ছিল না? কথাটা ভাবতেই নবনী আনমনেই ফিক করে হেসে উঠল। পরক্ষণেই দিব্যের তীক্ষ্ণ চোখে চোখ পড়তেই পিলে চমকে উঠল ওর। ছি, এটা সে কি করলো? দিব্য শান্ত মুখে বলল, দিয়ার মাম্মাও খুব মজা পাচ্ছে নাকি? সেও কি চায় এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে? নবনী আড়ষ্টতায় নুইয়ে গেছে আগে। গোমরা মুখে তড়িৎ দুই পাশে মাথা নাড়ল। দিয়া বলল, ঠিক আছে, টিয়া তোমার পানিশমেন্ট মাফ করে দিবে, কিন্তু যদি তুমি আমাকে ও মাম্মার মতো বেড়াতে নিয়ে যাও। দিব্য মৃদু হাসল। দিয়ার গালে চুমু খেয়ে বলল, অবশ্যই। ধন্যবাদ রাজকুমারী দিয়া। এই অধম আপনাকে এবং আপনার মাম্মাকে অবশ্যই বেড়াতে নিয়ে যাবে। আমরা পুরো একদিন বাইরে ঘুরবো, কেমন? দিয়া হাততালি দিয়ে খিলখিল করে হাসল, বলল, পাপ্পা বেস্ট পাপ্পা, আই লাভ ইউ পাপ্পা। পাপ্পা লাভ ইউ ইনফিনিটি মাম্মা। আদর দাও। দিব্য গাল বাড়িয়ে দিল। দিয়া ওর ডান গালে চুমু দিল। পরক্ষণেই দিব্য বা গাল বাড়ালো। দিয়া সেখানেও ঠোঁট ছুঁয়ে আদর করলো, আবার কপালেও আদর দিল। তারপর একবার গলা জড়িয়ে ধরল। নবনী এগিয়ে এসে বলল, সব আদর পাপা পাবে, মাম্মা কিছুই পাবে না? দিয়া মুখে হাত দিয়ে খিলখিল করে হাসলো। পরক্ষণেই হাত বাড়িয়ে দিয়ে নবনীর কোলে ঝাঁপিয়ে পড়ল। দিব্যের মতো একইভাবে নবনীকেও আদর করলো। নবনীও ওকে আদর করলো। অতঃপর বলল, এবার চলো, খেতে হবে। দিয়ার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, পাপা খুব ক্লান্ত, ওনাকে আমরা ফ্রেশ হতে দিই। দিয়া মাথা নাড়ল। নবনীর কোল থেকে নেমে দরজার দিকে দৌড় দিল। নবনী দৌড়াতে বারণ করলো। ওর পেছনে যেতে গিয়েও থামতে হলো ওকে। কোনো কিছুতে শাড়ির আঁচল আটকেছে মনে হলো। উৎস খুঁজতে গিয়ে দেখলো স্বয়ং দিব্য তালুকদারের হাতের মুঠোয় পিষ্ট হচ্ছে সেটি। এর মানে কি? কিছু বলছে না ও। নবনী কিছুটা এগিয়ে গেল জড়তা নিয়ে। দিব্য শান্ত গলায় বলল, ফোন করেছিল তখন? নবনী মুখ তুলে চাইল, আবার সেই ফোনের প্রসঙ্গেই চলে গেছে। এমন করছে যেন ফোন করে বিরাট অপরাধ করে ফেলেছে। মুখের ওপরে তো আর নবনী বলতে পারে না, এমন স্বভাব তার কোনো কালেই নেই। বিশেষ করে এই মানুষটার সামনে গলাবাজি করা তার সাধ্যের বাইরে। দিব্য তখনও তীক্ষ্ণ চোখেই চেয়ে। নবনী দীর্ঘশ্বাস ফেলল। উত্তর না দিলে তার নিস্তার নেই, বেশ বুঝতে পারছে। নিচু গলায় বলল, কেন আমি আপনাকে ফোন করতে পারি না? আচমকা হাতের মুঠোয় থাকা আঁচলটা নিচের দিকে টানল দিব্য। অপ্রস্তুত নবনী মুহূর্তেই ভারসাম্য হারিয়ে আছড়ে পড়ল প্রশস্ত শক্তপোক্ত বুকে। তীব্র এক শিহরণে নবনীর সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। দিব্যের বলিষ্ঠ একটা হাত ততক্ষণে লতার মতো জড়িয়ে নিয়েছে নবনীর পাতলা কোমর। কথা আদায়ের এক অদ্ভুত কৌশলে দিব্য বেশ ভালোই রপ্ত করেছে। গম্ভীর কণ্ঠেই বলল, তা অবশ্যই পারো, কিন্তু আমি ভালো করেই জানি অকারণে তুমি ফোন করবে না। বাজে স্বপ্নটা কি ছিল? আমাকে নিয়েছিল নাকি? নবনী বিস্মিত নয়নে মুখ তুলে চাইল। দিব্য স্বাভাবিকভাবেই চেয়ে আছে। নবনী মৃদু মাথা নাড়ল। দিব্য অবাক গলায় বলল, তুমি আমাকে নিয়ে স্বপ্নও দেখো নাকি? নবনী আপাতত কথা খুঁজে পাচ্ছে না। তার হৃৎপিণ্ড কাঁপছে অস্বাভাবিক, কথা গুলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বড় কোনো অপরাধ করতে গিয়ে ধরা পড়েছে। স্বপ্ন দেখা কি অপরাধের মধ্যে পড়ে সে ভেবে পেল না। আর স্বপ্নের উপরে কারো নিয়ন্ত্রণ থাকে নাকি? দোষ হলে বরং যে স্বপ্নে আসে তার দোষ হওয়া উচিত। আর একটু হলে তোমার স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছিল। এখন থেকে একটু ভালো স্বপ্ন দেখবে, ঠিক আছে? নবনী চট করেই চাইল। অবাক হয়ে বলল, কি হয়েছিল আপনার? আবার কোনো সমস্যা হয়েছে? তেমন কিছু না, মজা করছি। আচ্ছা নবনী, তুমি কি জানো এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? দিয়াকে। কারণ এই স্বার্থপর পৃথিবীতে কেবল ওই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। সেটার অবুঝপানা হোক কিংবা অবচেতনের টান, বাসে তো। আমি একটা নীতিতে বিশ্বাসী, কেউ যদি আমাকে সামান্য ভালোবাসে
আমি তাকে 3 গুণ ভালোবাসা ফিরিয়ে দিই। দেব না? বলো। নবনী ফ্যালফ্যাল নয়নে চেয়ে দুই পাশে মাথা নাড়ল শুধু। দীপু একটু ঝুঁকে এলো নবনীর কানের নিকটে, নিচু স্বরে বলল, তোমাকে ইনভিটেশন দিচ্ছে না বনি, বুঝতে পারছো? তোমার কাছে মোক্ষম সুযোগ আছে কাজে লাগানোর। বাদ দাও। তুমি কি জানো আমরা স্বপ্ন কেন দেখি, বা স্বপ্ন অন্য কাউকে কেন দেখি? যখন আমরা তাকে নিয়ে খুব বেশি চিন্তা করি বা ভাবতে থাকি, মানে বুঝতে পারছো? নবনী হেসে ফেলল। দীপের বুকের কাছে শার্টটা মুচড়ে ধরে মুখ ঘুরিয়ে নিল। ঠোঁট কামড়ে হাসি সংবরণ করে বলল, দিয়া অপেক্ষা করছে, আমি কি যাব না? দীপু দেখল আরক্ত মুখে রমণীকে। কোথায় যেন পড়েছিল, হাসতে থাকা মেয়ের থেকে নাকি হাসি চেপে রাখা মেয়েকে সহস্র গুণ বেশি সুন্দর লাগে। কথাটা দীপু আজ খুব করে উপলব্ধি করলো। তার সামনেই তো প্রমাণ। দুপুরে খাওয়া দাওয়া শেষে আরশাদ তালুকদার ডেকেছে দীপ্যকে। বাড়ির বাইরে বাঁ পাশে সুন্দর একটা বসার জায়গা করা আছে, পাশে বিভিন্ন ধরনের ফুল গাছ। আরশাদ তালুকদার বসে আছেন সেখানে, তার সামনে কাব্য বসা। দিব্য যেতেই কাব্য সেদিকে চেয়ে বলল, এই তো দিব্য চলে এসেছে। দিব্য বাবার গম্ভীর মুখটা লক্ষ্য করে বলল, কি হয়েছে আব্বু, কোনো সমস্যা? আরশাদ তালুকদার বললেন। বসো। দিব্য চেয়ার টেনে বসলো। বসতেই কাব্য বিচলিত হয়ে বলল, তোর নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, কেউ নাকি ইচ্ছে করে তোকে মারতে চেয়েছিল, এইসব সত্যি? তুই আমাদের কিছু জানাসনি কেন? দিব্য দীর্ঘশ্বাস ফেলল। যেটার ভয় পাচ্ছিল তাই হয়েছে, এরা জেনেই ফেলেছে। আরশাদ তালুকদার ধমকে উঠলেন, চুপ করে আছো কেন? নিজেকে কি ভাবছো তুমি? এত বড় কথা কিভাবে লুকাতে পারো দিব্য? আমি নিজামের মাথা খারাপ হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্টের পর দিব্য পুলিশে রিপোর্ট করেছিল। ডাবওয়ালাকে সহ বাকি যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণও দিয়েছে পুলিশ অফিসার, ওদের পরিচিত। ফলস্বরূপ আরশাদ তালুকদারকে জানিয়ে দিয়েছে। দিব্য অবশ্য একবার বারণ করেছিল, কিন্তু না শোনাটাই স্বাভাবিক। তিনি দিব্যর থেকে আরশাদ তালুকদারের ঘনিষ্ঠ বেশি। দিব্য শান্ত গলায় বলল, এর জন্যই বলতে চাইনি আব্বু, শান্ত হও। আমি অফিসারকেও বলেছিলাম তোমাকে না বলতে। হ্যাঁ, ঘটনা সত্যি। আর গোডাউনে আগুন লাগার ঘটনাটাও আমার ধারণা কাকতালীয় নয়। আরশাদ তালুকদার অসহায় বোধ করছিলেন। চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে, আর ছেলে তাকে শান্ত থাকতে বলছে। পুনরায় অস্থির হয়ে বললেন, তাই বলে তুই এত বড় হয়ে গেছিস যে আমার থেকে লুকাবি, নিজে নিজে সব সিদ্ধান্ত নিয়ে নিবি? তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম? আমার ব্যবসা সম্পত্তি গোল্লায় যাক দিব্য, তোমরা আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। আমি জানি আব্বু। পুলিশকে এই সবটা ঠিকভাবে বলেছিস তো? তোর কি ধারণা কার হাত থাকতে পারে? দিব্য একটু ভাবল। সত্যি বলতে তার নিজের মাথাতেও কিছু ঢুকছে না। অনুমান করে বলল, ব্যবসায়িক ক্ষেত্রে কিছু শত্রুতা তৈরি হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমাকে প্রাণে মারার মতো সিদ্ধান্ত কে নিতে পারে। আমাকে মেরে তার বা তাদের কি লাভ হবে? গোধূলির সেই মায়াবী রক্তে মাভা অলসৎভাবেই মিলিয়ে নিয়ে গিয়ে প্রকৃতির বুকে নামছে নিবিড় আধার। দিন শেষে পরিশ্রান্ত পাখিরা ডানা ঝাপটে ফিরছে আপন কুলায়ে। নিজানা কেবল পড়া টেবিলের বইটা মেলে ধরেছে। এমন সময় হাতে একটি খাতা নিয়ে ঘরে প্রবেশ করল কুহু। এবার একাদশ শ্রেণীতে সে, সামনে পরীক্ষা, কিন্তু একটি অঙ্ক কিছুতেই তার আয়ত্তে আসছে না। দরজার মৃদু করাঘাত করে সে শুধালো, আসতে পারি? নিজানা চশমার উপর দিয়ে দৃষ্টি তুলে তাকালো। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, আসবে কিনা সেটা আবার জিজ্ঞেস করার কি আছে? আয়, তোকে আজকাল পায়ে দুষ্কর হয়ে পড়ছে। কুহু ঘরে ঢুকে আর চোখে একবার এদিক ওদিক তাকিয়ে কলরবকে খুঁজল। তাকে কোথাও না দেখে আশ্বস্ত হয়ে দ্রুত কদমে এগিয়ে এলো। বলল, আর বলিস না ভাই, পড়তে পড়তে জীবনটা একেবারে কয়লা হয়ে গেছে। ভোরে কোচিং, যেখান থেকে সোজা কলেজ, ফিরে এসে একটু জিরোতে না জিরোতেই 3টের সময় আবার দৌড়াতে হয় কোচিংয়ে, তারপর রাতে এই পাহাড় সমান পড়া নিয়ে বসা। আমায় খুঁজে পাবি কিভাবে বল? নিজানা সহমর্মিতার সাথে মাথা নাড়ল। তারপর জিজ্ঞেস করলো, বিশেষ কোনো প্রয়োজনে এসেছিস? কুহু খাতাটা বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ রে, ওই অঙ্কটা কিচ্ছুতেই মাথায় ঢুকছে না। নিজানা অঙ্কটার দিকে নজর দেওয়ার আগেই সেখানে উদয় হলো ইভান। বয়সটা অল্প হলেও ছেলেটার চলন বলন আর চোখের চাউনিতে সবসময় এক গম্ভীরতা লেপটেই থাকে। নিজের স্বভাবজাত গম্ভীর্য বজায় রেখে সে এসে ওদের সামনে দাঁড়ালো। তাকে দেখে কুহু জিজ্ঞেস করলো, কি ব্যাপার ইভান বেবি, এখানে কি মনে করে কিছু চাই?
ইভান ভ্রুজোড়া সামান্য কুঁচকে বিরক্তি প্রকাশ করলো। গম্ভীর গলায় সংশোধন করে দিয়ে বলল, আমি মোটেও বেবি নয় ফুপি, নিজের আন্টি। আপনাকে দাদি ডাকছে, বললেন জানো? এখনই একবার নিচে যান। ইভানের এমন উত্তরে কুহু বড় বড় চোখে চেয়ে রইল। নিজানা মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ইভান ঠিক যেভাবে এসেছিল সেভাবেই নিজের প্রস্থান করলো। নিজানা বসা থেকে উঠে পড়ল, টেবিলের উপরে বইটা রেখে দিল। কুহু বিরক্তিতে মুখটা একটু কুঁচকে বলল, আমার অঙ্কটার কি হবে তাহলে? আর একটু পরে গেলে হয় না? নিজানা একটা দীর্ঘশ্বাস গোপন করলো। নিজের ভেতরের দোলাচল আর এই বাড়ির অলিখিত নিয়মকানুন সে কুহুকে কিভাবে বোঝাবে? কেবল মৃদু হেসে শান্ত গলায় বলল, এখন না গেলে মামি যদি রাগ করেন, আমি ফিরে এসে তোকে অঙ্কটা বুঝিয়ে দেব, কথা দিচ্ছি। চল, আমিও তোর সাথে নিচে যাই। নিজানা নিষেধ করতে গিয়েও পারল না। দুজনে মিলেই সিঁড়ি বেয়ে এর নিচে নেমে এলো। বাড়ির পরিবেশ এখন বেশ স্বচ্ছল। রান্নাঘরে সন্ধ্যার নাস্তা তৈরি হচ্ছে। বসার ঘরে চলছে আগামীকালের অনুষ্ঠানের আলাপ আলোচনা। সেখানে দিব্য, কাব্যসহ বাড়ির বড়রা সবাই উপস্থিত। অলেখা ডাইনিং টেবিলের এক কোণে গম্ভীর মুখে বসেছিলেন। নিজানা ধীর পায়ে এগিয়ে গিয়ে বলল, মামি, আমাকে ডেকেছো? অলেখা তার তীক্ষ্ণ দৃষ্টি নিজানার ওপরে স্থির করলেন। সেই চাউনিতে কি ছিল জানা নেই, তবে নিজানা অদ্ভুত এক সংকোচে গুটিয়ে গেল। এক অজানা অস্বস্তি তার সারা শরীরে কাটা দিয়ে উঠল। কিছুক্ষণ নিস্তব্ধতা বজায় রেখে অলেখা প্রশ্ন করলেন, সন্ধ্যাবেলা ঘরের দরজাটকে ভেতরে বসেছিলে কেন? নিজানা নিশ্চুপ স্বরেই উত্তর দিল, আমি পড়ছিলাম মামি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তবে এটা মনে রাখা ভালো যে এটা যৌথ পরিবার আর তোমার শ্বশুর বাড়ি। এখানে সবার সাথে মিলেমিশে চলাটাই নিয়ম। যখন তখন নিজের ইচ্ছে মতো ঘরের দরজা আটকে পড়ে থাকলে চলে না। নিজানা কোনো পাল্টা যুক্তি দিল না, কেবল নিঃশব্দেই মাথা নুইয়ে শাসনটুকু মেনে নিল। অতি সংক্ষেপেই শুধালো, আমি কি এখন কিছু করতে হবে? অলেখা তেলে বেগুনে জ্বলে উঠে তীক্ষ্ণ স্বরেই বলল, এমনভাবে কথা বলছো কেন? যেন সব কাজ আমি একা তোমাকে দিয়ে করাই। আর এই তোমার পোশাকের ছিঁড়ি? বাড়িতে শ্বশুর, ভাসুর, দেবর সবাই বড়রা আছেন। ওনা ছাড়া এভাবে ঘুরে বেড়ানো কোন ধরনের ভদ্রতা শুনি? নিজানা ভীষণভাবে অপ্রস্তুত হয়ে পড়ল। ছোটবেলা থেকেই সে এভাবে থেকে অভ্যস্ত। পোশাকের খুঁটিনাটি নিয়ে এমনভাবে কেউ কখনো আঙ্গুল তুলবে সেটা তার ভাবনার অতীত ছিল। তাকে পাথরের মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অলেখা পুনরায় তপ্ত কণ্ঠেই যোগ করলেন, 3 পিস পরো আর শাড়ি, নয়তো কুহু যেমন পোশাক পরে তেমন পরো। ওড়না ছাড়া এমন অবস্থা যেন তোমাকে আর কখনো এ বাড়িতে না দেখি। কথাগুলো কানে গেছে? যাও এখন রান্নাঘরে গিয়ে দেখো ভাবিদের কোনো সাহায্য লাগবে কিনা। নিজানা মাথা নুইয়ে নির্দেশটুকু মেনে নিল। পাশে দাঁড়িয়ে থাকা কুহুর প্রচণ্ড মেজাজ খারাপ হলো। চট করেই বলে উঠল, কিন্তু আম্মু, আমি নিজানাকে বলেছিলাম আমার একটা অঙ্ক বুঝিয়ে দিতে। এটা আমার খুব দরকারি ছিল। অলেখা কুহুর দিকে তাকিয়ে বললেন, অঙ্ক বুঝতে হলে কায়েব ভাইয়ের থেকে দেখিয়ে নে। আর নিজানা কি সম্পর্কে? ও তোর বড় ভাইয়ের বউ, ভাবি ডাকতে শেখ। মায়ের এমন কঠোর আর অযৌক্তিক আচরণে কুহুর মেজাজটা তিতকুটে হয়ে গেল। আজকাল বাড়ির পরিবেশটা যেন বড্ড বেশি দমবন্ধ করা হয়ে উঠেছে। রাতের খাওয়ার পর্ব চুকিয়ে দিব্য বেশ আগেই নিজের ঘরে ফিরেছে। নবনী ফিরল কিছুটা পরে। তার মনটা আজ এক অজানা বিষণ্ণতায় ভারাক্রান্ত। কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে অনেক ফোন করেছিল। বাবার শরীরটা নাকি বিশেষ ভালো যাচ্ছে না। সেই দুশ্চিন্তার সাথে যুক্ত হয়েছে তার নিজের অপূর্ণ উচ্চশিক্ষার স্বপ্ন। মা হওয়ার পর কি মেয়েদের স্বপ্নগুলো ফুরিয়ে যায়? অলেখা যদি নিজানার পড়ালেখা নিয়ে আপত্তি না করেন, তবে নবনীর বেলায় কেন বাধা আসবে? দিব্যের কাছে নিজের ইচ্ছার কথাটুকু বলতে চেয়েও নবনী সাহসে কুলাতে পারছে না। ধীর পায়ে ঘরে ঢুকে নবনী দেখল দিয়া ওর মধ্যেই ঘুমের অতলে তলিয়ে গেছে। দিব্য সোফায় বসে ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। নবনী মৃদুস্বরে প্রশ্ন করল, শুনছেন? 1 কাপ কফি দেবো আপনাকে? দিব্য মুখ তুলে তাকালো। কাজের চাপে হয়তো একটু ক্লান্তি ছিল। মাথা নেড়ে সায় দিয়ে বলল, হলো তো বেশ ভালো হয়। নবনী আবারও ঘর থেকে বেরিয়ে গেল। দিব্যের মনে এক চিলতে দ্বিধা জেগে উঠল। নবনীর থমথম মুখটা তার নজর এড়ায়নি। মেয়েটা সবে ঘরে এলো, এসে আবার রান্নাঘরের দিকে ছুটল। কফির কথাটুকু না বললেই বোধহয় ভালো হতো। সে কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? অল্পক্ষণের মধ্যেই নবনী ধোয়া ওটা কফির মগ হাতে নিয়ে এলো। দিব্যের সামনে মগটা নামিয়ে দিয়ে সে সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল।
মনের অস্থিরতা কিছুতেই গুছিয়ে প্রকাশ করতে পারছে না সে। দিব্য কফিতে চুমুক দিয়ে নবনীর দিকে একবার আর চোখে তাকালো। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিচু স্বরেই শুধালো, নবনী, কিছু কি বলবে? নবনী একটু চমকে উঠল। পরক্ষণেই সামনে নিয়ে মাথা নেড়ে বলল, না তেমন কিছু না। আপনি ঘুমোবেন না? রাত তো অনেক হলো।